নেত্রকোনা ও কক্সবাজারে পুলিশ সহ ৩ খুনের কারণ জানা যায়নি। চুরি দেখে ফেলায় নাটোরে মহাশ্মশানে খুন হন তরুণ দাস, মূল হোতা গ্রেফতার। জুলাই ঘোষণাপত্রের পক্ষে আজও বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ। আগামীর দেশ হবে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার, ভোলায় বললেন সার্জিস। আগামীর বাংলাদেশে আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা, ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ। পাঠ্যপুস্তকে সময় সময় বদলেছে ইতিহাস, এবার মুক্তিযুদ্ধে সবার অবদান নির্মোহভাবে তুলে ধরা হবে দাবি। সরকার চেঞ্জ হবে, বাট সঠিক যে তথ্যটা সেটা যেন চেঞ্জ না হয়। ক্রিস্টাল ক্লিয়ার জিনিস পাঠ্যপুস্তকে আনতে হয়। কোনো রকম প্রশ্ন উঠতে পারে, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, এমন জিনিস এড়িয়ে যাওয়া ভালো। তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। সড়কপথে বাড়ছে দুর্ঘটনা, আতঙ্কে যাত্রীরা। রাত্রে যখন 10টা বেজে যায়, 9টা বেজে যায়, তখন ড্রাইভারদের চোখে ঘুম চলে আসে। বর্তমান অ্যাক্সিডেন্টের কারণে একেবারে কুয়াশা, সেখান থেকে হলো রাস্তা সংকীর্ণতা। ঘন কুয়াশায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে হবে, ঘন ঘন গাড়ি ওভারটেক করা যাবে না, ট্রাফিক রুলস মেনে চলতে হবে। দক্ষিণাঞ্চলে থামছে না ডায়রিয়ার প্রকোপ। চিকিৎসকরা রোটা ভাইরাসকে দায়ী করলেও নেই শনাক্তের ব্যবস্থা। খাদ্যে বিশুদ্ধতা নিশ্চিতের তাগিদ। এক ঘন্টায় 5-6 বার টয়লেট করে ফেলাইতো, এখন আল্লাহর রহমতে ভালোই আছে। যে সময়টা বাচ্চার ডায়রিয়া থাকে, সেই সময়টাকে আমরা যদি তাকে যথাযথ রিহাইড্রেশন করে রাখতে পারি, সেটা মুখে খাইয়ে হতে পারে অথবা স্যালাইনের মাধ্যমে হতে পারে, তাহলে কিন্তু ভালো হয়ে যায়। রাজশাহীতে সমবায় সমিতির প্রায় 100 কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রধান উদ্যোক্তা। সর্বশান্ত হওয়ায় দশা 9,000 গ্রাহকের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আমি জান্নাতুল কলি আছি আপনাদের সাথে। শিরোনাম দেখছিলেন, জানাবো বিস্তারিত। নেত্রকোনায় একই রাতে আলাদা স্থানে পুলিশ এবং শিক্ষক হত্যার রহস্য এখনো জানা যায়নি। পুলিশের ধারণা ব্যক্তিগত বিরোধের জেরে দুটি ঘটনা। এদিকে কক্সবাজারে খুলনার অপসারিত কাউন্সিলরের খুনের ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া নাটোর কেন্দ্রীয় মহাশাসনে হত্যার ঘটনা রহস্য উদ্ঘাটন হয়েছে। জামালপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এসআই শফিকুল ইসলাম। ছুটিতে নেত্রকোনার দুর্গাপুরে বাড়িতে গিয়ে বৃহস্পতিবার রাতে হত্যার শিকার তিনি। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে পরিবার। একই রাতে নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজ বাসায় খুন হন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দিলীপ কুমার। সকালে উদ্ধার হয় রক্তাক্ত মরদেহ। স্ত্রী ছিলেন ঢাকায় ছেলের কাছে। একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের আমি কথা বলেছি। এই মুহূর্তে একা থাকতে পারেন বা এই মুহূর্তে কাজটা করতে নিরাপদ, এটা হয়তোবা আপনার আগে থেকে ইনফর্ম ছিল যে ঘটনাটি ঘটিয়েছে। পুলিশের ধারণা দুটি হত্যাকাণ্ডই ব্যক্তিগত বিরোধে ঘটতে পারে। তদন্তের পরই জানা যাবে রহস্য। দুটি ব্যক্তিগত কারণে হয়তোবা এই ঘটনা ঘটে থাকতে পারে। আমরা এই সজল কান্তিনাথ যিনি রয়েছেন কৃষি শিক্ষক, ওনার লাশ সংগ্রহ করে আলামতের জন্য, তদন্তের জন্য, পোস্টমর্টমের জন্য হাসপাতালে প্রেরণ করেছি। কক্সবাজারে খুলনার অপসারিত কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী হত্যাকাণ্ড এখনও রহস্যে ঘেরা। সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন তিনি। যে হোটেলে ছিলেন সেখানে সাথে ছিল এক নারীসহ 2 জন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমাদের চেয়ারম্যান স্যারকে ফোন ধরে দিয়েছে, বলে কাপড় বেড খালি আছে কিনা। স্যার কাপড় বেড খালি নেই, সবগুলাই সোল্ড আউট, আপনার ওভাবে কেটে দিয়েছে। এদিকে নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ দাস হত্যা রহস্য উন্মোচন করেছে পুলিশ। চুরি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। মূল হোতা সবুজকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। যিনি হত্যা হয়েছে তিনার সাথে তাদের কোনো ধরনের কোনো শত্রুতা ছিল না, তাকে বাধার বা মারার কোনো টার্গেট তাদের ছিল না। ঘটনাটা ওভাবেই ঘটে গেছে। ও দেখে ফেলছে, দেখে ফেলে উনি চলে যাচ্ছিল। চলে গেলে তখন ওদের ধারণা হয়েছে যে বলে দিলে তাকে ধরে এনে বাঁচছে। তরুণ দাস হত্যায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক যাচ্ছে এই পর্যায়ে নেত্রকোনাতে, সেখান থেকে সহকর্মী কামাল হুসাইন আমাদের সঙ্গে যোগ দেবেন। কামাল, একটু জানাবেন পুলিশ আর শিক্ষক হত্যাকাণ্ডের বিষয়ে নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কি? কলি, নেত্রকোনার শহরের বড়বাজার এলাকায় আজ সকালে কলেজ শিক্ষক দিলীপ কুমার রায়ের জানিয়েছেন যে প্রতিবেশী একজনকে তারা ডেকে নিয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তাকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে। আর তার ছেলে, দিলীপ কুমারের ছেলে ডাকাতে চাকরি করে, উনি আসলে তার বাবা হত্যার অভিযোগ দেবেন এমন জানিয়েছেন পুলিশ। এছাড়া কিন্তু নেত্রকোনার দুর্গাপুরেও গত রাতে একজন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় ওই কর্মকর্তার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিল। আজ কিছুক্ষণ আগে তার গ্রামের বাড়িতে এসেছে এবং গ্রামের বাড়িতে তার জানাজা চলছে। জানাজার পর তাকে দাফন করা হবে। দুটি ঘটনার জন্য কিন্তু নেত্রকোনা জেলা জুড়ে কিন্তু একটি আতঙ্ক সাধারণের মধ্যে আমরা দেখছি। যে সাধারণের সাথে কথা বলেছি, তারা আতঙ্কিত যে পরপর দুটি ঘটনা এবং দুটি ঘটনাই শহরে এবং খুব প্রকাশ্যে। এই ঘটনাগুলোর খুব দ্রুত তদন্ত করে বিচার দাবি করছেন, যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে এমন দাবি করছেন স্থানীয়রা। ধন্যবাদ আপনাকে। জুলাই ঘোষণাপত্রের পক্ষে আজও বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। ভোলায় কর্মসূচিতে অংশ নিয়ে সার্জিস আলম বলেন, আগামীর দেশ হবে সমতার। তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ। এতে অংশ নেন কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। লিফলেট বিতরণ ও জনসংযোগ শেষে ইলিশা বাস স্ট্যান্ড এলাকায় পথসভা করেন সার্জিস। এ সময় তিনি বলেন, আগামীর দেশ হবে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার। ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ। যদি খারাপটাকে খারাপ না বলেন, আজকে থেকে কয়েক বছর পরে সেই খারাপ লোকটি আপনার গলা চেপে ধরবে। যদি অন্যায়টাকে অন্যায় না বলেন, আজকে থেকে কয়েক মাস পরে সে অন্যায়টা আপনার সাথে হবে। সার্জিস দাবি করেন, সব ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচার দেখতে চায় জনগণ। তারা চান সিন্ডিকেট মুক্ত সমতার বাংলাদেশ। ফুটপাতে দোকানদারি করে, যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। সিরাজগঞ্জের ইলিয়ট ব্রিজ এলাকা থেকে শুরু হয় কেন্দ্রীয় কর্মসূচি। লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয় এসএস রোড, বড়বাজার সহ বিভিন্ন এলাকায়। সবাই সমর্থন করছে যে জুলাই ঘোষণাপত্রটা দরকার। এই ইতিহাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটা করেছে, সেটার দালিলি রূপ হিসেবে ইতিহাসে থাকাটা জরুরি বলে সবাই মনে করছে। এছাড়া বাগেরহাট, ঝালকাঠি, খুলনা সহ বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পালিত হয়েছে। এতে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। স্কুলের পাঠ্য বইয়ে কি কি সংশোধন হলো এবার? কেনই বা এসব পরিবর্তন? এনসিটিবির স্পষ্ট ব্যাখ্যা, ইতিহাসের বয়ান পরিমার্জন আর নতুন ইতিহাস যুক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে। এক্ষেত্রে বোর্ডের অবস্থান নির্মোহ। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের মীমাংসিত সত্য উঠে এসেছে। নতুন কিন্তু বাদ পড়েছে স্বাধীনতা বিরোধীদের ন্যাক্কারজনক ভূমিকা। শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের চাওয়া কখনো যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হয় ইতিহাস। এসআরএস আলীর ছবিতে আল আমিন হক কহনের প্রতিবেদন। পাঠ্য বইয়ে যেসব পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নিয়ে। আগের বইগুলোতে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার পরিমার্জন করে বলা হচ্ছে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান এবং পরের দিন আবারও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন তিনি। গত অর্ধ শতাব্দীতে পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের অদল বদল হয়েছে কমপক্ষে 6 বার। অবস্থা এমন যে প্রাথমিকে যে ইতিহাস জেনে মাধ্যমিকে উঠল, সেখানে এসে দেখলো উল্টো।
বিষয়টা একটু কমপ্লিকেটেড, কারণ আমি যেটা জেনে বড় হচ্ছে, আমার ছোট বোন সেটা জেনে বড় হচ্ছে না, সে আরেকটা স্টোরি জানছে। এটা অনেক সময় সামাজিকভাবে দ্বন্দ্ব লাগার কারণ হয়, এক এক পক্ষ নিয়ে হতে কথা বলে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, এবার তুলে ধরা হয়েছে নির্মোহ ইতিহাস। মুক্তিযুদ্ধে সবার অবদান তুলে আনতে যোগ করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অন্য নেতাদের। স্বাধীনতার ঘোষণার ক্ষেত্রে আমরা মুক্তিযুদ্ধের যে দলিলপত্র সেটাকে অনুসরণ করেছি। ভারতীয় নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধী সহ অন্যান্যরা তারাও কিন্তু এই কথাগুলি বলেছেন যে এই ঘোষণার ফলে তারা জানতে পেরেছেন যে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। প্রাথমিকে বাদ দেয়া হয়েছে 7টি গদ্য পদ্য। চতুর্থ শ্রেণীতে বঙ্গবন্ধুর ছোটবেলা নিয়ে গল্প বাংলার খোকা আর নেই। যোগ হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে টুনুর কথা নামে গল্প। এছাড়া দ্বিতীয় শ্রেণীতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সোনার ছেলে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা দুখু মিয়ার জীবন। এনসিটিভির ভাষ্য, একটি পরিবারের নানা গল্প কাহিনী থেকে বের হতে চেয়েছেন তারা। শেখ রাসেলকে নিয়ে 8 পৃষ্ঠা জুড়ে আ ওয়ান্ডারফুল বয় বাদ দেয়া হয়েছে। এটিতে মূলত বঙ্গবন্ধু পরিবারের 7 সদস্যকে পরিচয় করানো, শেখ রাসেলের ছবি অঙ্কনের কথা উল্লেখ ছিল। শুধু ইতিহাস বয়ানের পরিমার্জন নয়, নতুন করে ইতিহাসও যুক্ত হয়েছে নতুন পাঠ্য বইয়ে। যুক্ত হয়েছেন আবু সাইদ, মুগ্ধরাও। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের আমরা তোমাদের ভুলব না প্রবন্ধে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি যুক্ত করা হয়েছে। জন আন্দোলনে শেখ হাসিনার গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে বইয়ে। সব বই থেকে বাদ পড়েছে শেখ হাসিনার ছবি। পাঠ্য বইয়ের ব্যাকপেজে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিতি। এত কিছুর পরও 2025-এর পাঠ্য বইয়ে কিছুটা কমতি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান। তার প্রশ্ন, কেন বাদ পড়ল মুক্তিযুদ্ধ বিরোধীদের ইতিহাস? যে কারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, বিশেষ করে রাজাকার, আলবদর, আরশামস, সে তাদের বয়ানগুলো কেন থাকবে না? তারা কি ড্যামেজগুলো করেছিলেন, কি ক্ষতিগুলো তারা করলেন, আমাদের বুদ্ধিজীবী হত্যা করলেন, এই বিষয়গুলো থাকা দরকার। আপনি যখন কেবলই একটা অংশকে বলবেন, আরেকটা অংশকে রেখে দিবেন, তখন বোঝা যায় সেটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। এই অধ্যাপক বলছেন, ভবিষ্যতে পাঠ্য বইয়ের গল্প কবিতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সে ব্যাপারেও সজাগ থাকতে হবে সংশ্লিষ্টদের। ক্রিস্টাল ক্লিয়ার জিনিস পাঠ্যপুস্তকে আনতে হয়। কোনো রকম প্রশ্ন উঠতে পারে, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, এমন জিনিস এড়িয়ে যাওয়া ভালো। আমাদের তো অনেক কিছু আছে প্রতিষ্ঠিত, যেগুলো নিয়ে এখন ডিবেট নাই, সেই জিনিসগুলো আনাটা ছিল ভালো। শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম বলছে, এখন থেকে শুরু হোক সেই চর্চা, যেখানে ইতিহাসকে কেউ ব্যবহার করবে না রাজনৈতিক হাতিয়ার হিসাবে। দুইটা তথ্য না দিয়ে যদি রাজনীতিবিদরা ঠিক করে যে কোনো একটা যেটা সঠিক তথ্য সেটা যাতে সবসময় বহাল থাকে, এরকম একটা তথ্য, সরকার চেঞ্জ হবে বাট সঠিক যে তথ্যটা সেটা যেন চেঞ্জ না হয়। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান হলো মূল ইতিহাসটা যেন সবার কাছে তুলে ধরা হয়, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সবকিছু সঠিকভাবে জানতে পারে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 4 কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। জনসংখ্যার বিরাট অংশকে বিভ্রান্তহীন পাঠ্যপুস্তক দেয়া নিশ্চিত করার দাবি তাদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে শীতের দাপট। সকালে হিমেল হাওয়ায় কোথাও কোথাও ছিল হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি। দক্ষিণ আর উত্তর পশ্চিমের কয়েকখান জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। আজ সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বিপাকে ছিন্নমূলার শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন অনেকেই। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। 10 থেকে 15 থেকে 17 তারিখের মধ্যে সারা দেশে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 7 দিনে তীব্র শৈত্যপ্রবাহ আসবে না বলেও জানানো হয়। আজকে টোটাল 9টা জেলায় আমাদের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আর আগামীকালকে থেকে বিশেষ করে রংপুর এবং রাজশাহীতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রাটা। তখন হয়তো 9টা জেলার পরিবর্তে জেলা কিছু কমে আসতে পারে, তবে পুরোপুরি শৈত্যপ্রবাহ বাংলাদেশ থেকে বিদায় নিবে না। আর তারপরের দিন মোটামুটি আগামী 2 থেকে 3 দিন টেম্পারেচার মোটামুটি আমাদের সারা দেশে কিছুটা বৃদ্ধি পেতে পারে। মহাসড়কে রাতের যাত্রায় বাড়ছে দুশ্চিন্তা।
প্রায়ই ঘটছে দুর্ঘটনা এবং প্রাণহানি। ফায়ার সার্ভিস আর হাইওয়ে পুলিশ বলছে, তীব্র কুয়াশার মাঝে বেপরোয়া গতিতে গাড়ি চালান অনেক চালক, আর এতে করেই ঘটছে দুর্ঘটনা। তাই নিয়ম মেনে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন তারা। সন্ধ্যা থেকেই কুয়াশা, এরপর রাতের গভীরতার সাথে বাড়তে থাকে তীব্রতাও। ঢাকা পড়ে সড়ক মহাসড়ক, তার মাঝেই যাত্রী নিয়ে ছুটছে দূরপাল্লার বাস, চলছে পণ্যবাহী গাড়িও। শীত নামার পর থেকেই রাতের এই যাত্রা এখন অনিরাপদ। প্রায় প্রতিদিনই আসছে দুর্ঘটনা, প্রাণহানির খবর। একসাথে সংঘর্ষ ঘটছে কয়েক বাসের, কখনো বা একই মহাসড়কে ঘটছে একাধিক দুর্ঘটনা, বাড়ছে যাত্রীদের আতঙ্ক। রাত্রে যখন 10টা বেজে যায়, 9টা বেজে যায়, তখন ড্রাইভারদের চোখে ঘুম চলে আসে। বর্তমান অ্যাক্সিডেন্টের কারণ হলো একটা কুয়াশা, সেকেন্ড থেকে হলো রাস্তা সংকীর্ণতা। অটো যে গাড়িগুলো, এগুলো তো অ্যাভেলেবল চলতে আছে, বুঝছেন, মহাসড়কেও চলতে আছে, এগুলোর জন্যই বেশিরভাগ আপনার অ্যাক্সিডেন্টটা হয়। চালকরাও যেন গাড়ির মতো বিরতিহীন, কেউ কেউ আবার বেপরোয়া। রাতের ফাঁকা সড়কে সেই তেজ যেন বেড়ে যায় আরও। অনেক চালকই তা স্বীকার করছেন, বলছেন সচেতন থাকলে নিরাপদ হবে যাত্রা। রাত্রেবেলা আপনার ঘুমাই জায়গা, ঘুমের চোখে আইসা মারা দেখা, তখন একটা গাড়ি আমি চাইলেও দেখি খাওয়া যাচ্ছে না। অ্যাক্সিডেন্টের কারণটা হলো ঘন কুয়াশা। কোনো ড্রাইভার সচেতনমূলকভাবে গাড়ি চালায়, তাহলে অ্যাক্সিডেন্টের কোনো দেখি না। ফায়ার সার্ভিস বলছে, শীত কুয়াশার রাতে কমে যায় দৃষ্টিসীমা, বেড়ে যায় দুর্ঘটনার ঝুঁকি। তাই ফগ লাইট জ্বালিয়ে সাবধানে চালাতে হবে গাড়ি, বেরিয়ে আসতে হবে আগে যাওয়ার প্রতিযোগিতা থেকে। ঘন কুয়াশায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে হবে। ঘন ঘন গাড়ি ওভারটেক করা যাবে না। ট্রাফিক রুলস মেনে চলতে হবে। যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। ড্রাইভারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সড়ক বাতি অনুসরণ করতে হবে। একই পরামর্শ হাইওয়ে পুলিশের। নিয়ম অমান্যকারী চালকদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থাও। দিনের বেলা কিন্তু এই ঘটনাগুলো তেমন একটা ঘটছে না, কিন্তু দিনের বেলা, রাত্রেবেলা কিন্তু আমাদের এই বেপরোয়া গাড়ির বিরুদ্ধে কোনো স্পেস নাই, আমাদের গাড়ি থামানোর কোনো সুযোগ নাই। চালকরা নিয়ম মানলে রাতের দুর্ঘটনা কমবে বলে মনে করে হাইওয়ে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় 2 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছেন একজন। সকালে গোপীনাথপুর খোলাঘাট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খালিয়া এলাকা থেকে মোটরসাইকেল করে দুর্গাপুর বাজারে যাচ্ছিল 3 বন্ধু। অতিরিক্ত গতির কারণে হারায় সেটি নিয়ন্ত্রণ, আর সজোরে ধাক্কা লাগে রাস্তার পাশের এক গাছের সাথে। গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে মারুফ এবং বাঁধনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যজন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণাঞ্চলে বছর জুড়েই ডায়রিয়ার প্রকোপ, শীতে তা বেড়েছে আরও, আর আক্রান্তদের বেশিরভাগই হচ্ছে শিশু। এজন্য রোটাভাইরাসকে দায়ী করছেন চিকিৎসকরা, যদিও রোটাভাইরাস শনাক্তের কোনো ব্যবস্থা নেই এই অঞ্চলে। চিকিৎসকরা বলছেন, খাদ্যে বিশুদ্ধতা নিশ্চিত করতে না পারলে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব নয়। প্রথমে জ্বর, এরপর বমি, পাতলা পায়খানা। বাড়িতে চিকিৎসা দেওয়ার পরও অবনতি হয় শারীরিক অবস্থার। অবশেষে বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয় 1.5 বছরের অরিত্রকে। প্রথম জ্বর হয়েছিল, তারপরে কমছে, 2 দিন পর আবার জ্বর হালকা হালকা, তারপরে বমি করছে রাত্রে। তারপর ওই রাত্রেই নিয়ে গেছি ডাক্তারে। একই লক্ষণ নিয়ে শের-ই বাংলা মেডিকেলের শিশু ডায়রিয়া ওয়ার্ডে ঠাঁই হয় মেহেন্দিগঞ্জের 9 মাস বয়সী মেহেরিসের। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। ভর্তির সংখ্যা নির্ধারিত সিটের 2 গুণ থেকে 3 গুণ, তাই শীতে অনেককে থাকতে হচ্ছে মেঝেতে। 1 ঘন্টায় 5-6 বার টয়লেট করে ফেলাইতো, এখন আল্লাহ রহমতে ভালোই আছে। এখানে ভর্তি করলাম গত বৃহস্পতিবারে, আজকে এখনো আমাদের বাবু সুস্থই আছে, বলার তো নানছি অসুস্থ আর কি। চিকিৎসকরা জানিয়েছে, আক্রান্তদের বেশিরভাগের লক্ষণ রোটাভাইরাস জনিত। গ্রীষ্ম বর্ষায় ডায়রিয়ায় আক্রান্ত হয় ব্যাকটেরিয়া থেকে, তবে শীতের এই মৌসুমে এর মূল জীবাণু রোটাভাইরাস। রোটাভাইরাস শনাক্তে দক্ষিণাঞ্চলে কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই, ফলে এর প্রাথমিক চিকিৎসা হয় লক্ষণ দেখে। চিকিৎসকরা বলছেন, রোটাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য পাঠাতে হয় ঢাকায়। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যায় না বিধায় সাধারণ ডায়রিয়ার চিকিৎসা দেয়া হয় রোটাভাইরাস আক্রান্তদেরও।
যে সময়টা বাচ্চার ডায়রিয়া থাকে সেই সময়টাকে আমরা যদি তাকে যথাযথ রিহাইড্রেশন করে রাখতে পারি, সেটা মুখে খাইয়ে হতে পারে অথবা স্যালাইনের মাধ্যমে হতে পারে, তাহলেই কিন্তু ভালো হয়ে যায়। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী দক্ষিণাঞ্চলে প্রতিদিন ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছেন 200-র বেশি। আক্রান্তের সংখ্যা আরও বেশি। ওষুধ খাইছি, কমতেই আছে না। তারপর তো ওষুধ বাথরুম যাইতে আসি 2 মিনিট পর পর। পর্যাপ্ত বেডের ব্যবস্থা নাই, এরপরে বর্তমানে অনেক ওষুধের সাপ্লাই নাই। ডায়রিয়ার সংক্রমণ এড়াতে বিশুদ্ধ পানির ব্যবহার সহ স্বাস্থ্যবিধির উপর জোর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা চিকিৎসা দিচ্ছি, কিন্তু প্রিভেনশনের জন্য সবসময় যেটা বলছি, প্রথম হচ্ছে খাবার পানি সহ অন্যান্য গৃহস্থলিকাতে অবশ্যই আমরা নিরাপদ পানি ব্যবহার করব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 2024 সালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 15,678 জন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। লন্ডনে যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো আলোচিত অভিনেত্রী নিপুণ আক্তারকে। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনে যেতে চেয়েছিলেন নিপুণ, তবে বিভিন্ন সংস্থার আপত্তি থাকায় এ সময় তাকে অফলোড করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অবশ্য ফৌজদারি কোনো অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি। পরে তিনি নিজেই কিছুক্ষণ পর বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক জুলাই আন্দোলনের পর থেকেই লাপাত্তা ছিলেন। টঙ্গী ইজতেমার ময়দানে সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জুবাইরপন্থীরা। জুমার নামাজ শেষে নাটোরের তৌহিদি জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ইজতেমা ময়দানে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা। লক্ষ্মীপুরে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জুবাইরপন্থীরা। এছাড়া একই দাবিতে ময়মনসিংহে, কুষ্টিয়া, যশোর, চাঁদপুর, ফরিদপুর সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আবিষ্কার হয়েছে। বাগেরহাটে বন্ধ হয়ে যাওয়া রপ্তানিমুখী 17টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে বিক্ষোভ করেছে শত শত শ্রমিক। দুপুরে ফকিরহাট উপজেলার খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন তারা। শ্রমিকদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ ইন্ধনে এসব কারখানা বন্ধ হয়েছে, আর যে কারণে হাজারো শ্রমিক পথে বসেছে। এসব কারখানা খুলে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। আমরা 20 বছর ধরে কাজ করি, একদম কোম্পানি বন্ধ, আমরা খাবো কি? ছেলে মেয়ে বাচ্চা কি? আমাদের মিল বন্ধ হয়ে গেছে, তার জন্য আমরা খুব কষ্টে আছি। কাজ কাম বন্ধ, সংসারে আয় উন্নতি নেই। আমাদের বিলম্বে আমাদের ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক, তা নাহলে আমাদের খুব সমস্যা হচ্ছে। রাজশাহীতে ভাই ভাই সঞ্চয় এবং ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থায় টাকা রেখে সর্বশান্ত হওয়ার দশা 9,000 গ্রাহকের। তাদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। বছরখানেক ধরে গ্রাহকদের প্রায় 100 কোটি টাকা নিয়ে সমিতির শীর্ষ ব্যক্তিরা পালিয়েছেন। সম্প্রতি ভুক্তভোগী গ্রাহকদের প্রতিবাদে অফিস ঘেরাও করেছে, আর পুলিশ বলছে বিষয়টি সমাধানের মাধ্যমে গ্রাহকদের টাকা বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ভিক্ষা করে জমানো 60,000 টাকা বিশ্বাস করে এলাকার এনজিওতে রেখেছিলেন মহিষবাথান এলাকার ষাটোর্ধ্ব নূরজাহান বেগম। আশা ছিল প্রয়োজনের দিনে এই জমানো টাকা কাজে লাগবে তার, কিন্তু ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের এই সংস্থা থেকে এখন আদৌ টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে সংশয়ে অসহায় এই বৃদ্ধা। ভিক্ষা করে টাকা দিয়েছি যে অসুখ বিসুখে পড়ে যাবো, আমার কেউ নাই, আমাকে কে দেখবে? এখন টাকা পাচ্ছি না, টাকা দিচ্ছে না, আসছি আর টাইম দিচ্ছে, ঘুরে ঘুরে চলে যাচ্ছি। নূরজাহানের মতো হাজার হাজার নিম্ন আয়ের মানুষ রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় এই সংস্থায় নিজেদের সঞ্চিত অর্থ রেখে এখন সর্বশান্ত হয়েছেন। মাসে মাসে আমার ছেলে 500, 1000, আমি 500
মাসে মাসে রেখেছিলাম যে 5 বছর পর ডবল দিবে। আমাদেরকে বললো যে আপনারা রাখেন, ডবল লাভ দিব, তো এই কারণে রাখেছি। গরিব মানুষ 3 লাখ টাকা দিয়েছি, একবার শুধুমাত্র 6,600 টাকা তুলতে পেরেছি। যে তারপর থেকে আজ না কাল, কাল না আজ এরকম করছে। রাজশাহীর এই সমবায় সমিতির প্রায় 9,000 সদস্যর জমানো শত কোটি টাকা নিয়ে উধাও এর প্রধান উদ্যোক্তা শামীম আহমেদ। 20 বছর থেকে শামীম তার এনজিও পরিচালনা করছিলেন। গত 1 বছর ধরে তিনি কাউকে টাকা না দিয়ে পলাতক। ফলে জমানো টাকা ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন গ্রাহকরা। এই মেয়েটা বড় হয়ে গেল, মেয়েটা বিয়ে শাদি দিব, টাকা দিতে এসেছে নাই, পালিয়ে গেছে। যে 1 বছর 2 বছর হয়ে গেল পালে না, 1 বছর টাইম দিয়েছিল। আজকে আমাদের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু তারা কেউ আমাদের সাথে দেখা করছে না। পুলিশ বলছে অভিযুক্ত ঠিক কোথায় আছেন তা জানতে তার পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে, আর গ্রাহকদের টাকা ফেরতের বিষয়ে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। যিনি মূলত সমিতির মালিক, তিনি গত 2 বছর যাবৎ পলাতক। তো এটা তারা লিস্ট করবে এবং ধীরে ধীরে যার যেভাবে পাওনা আছে তারা দেওয়ার চেষ্টা করবে, এটুকু প্রতিশ্রুতি দিল আমাদের। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। খুলনায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো এসএসসির 92 ব্যাচের পৌষালী বন্ধু উৎসব। সকালে নগরীর মুজগুনি উল্লাস পার্কে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বলন করা হয়। আর এই সময় বক্তারা বলেন, এসএসসি 92 ব্যাচ শুধু একটি সংগঠনই নয়, সামাজিক এবং পরিবেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা। দিনব্যাপী উৎসবের মধ্যে রয়েছিল নাচ, গান, আবৃত্তি সহ নানা আয়োজন। অংশ নেন 50 জেলার 12 শতাধিক লোক। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। এটি প্রধানত একটি সেবামূলক প্রতিষ্ঠান বলতে পারবো। বিগত দিনে বিশেষ করে দেশের নানা রকম সংকটে, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, শীতার্ত মানুষের মাঝে এবং দরিদ্র বন্ধুদের মাঝে প্রধানত মানবিক সাহায্য করে এসেছে। ভালোবাসা বৃদ্ধি করার জন্য এবং পারস্পরিক সহযোগিতাও এর মাধ্যমে আরো বৃদ্ধি হতে পারে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। চায়ের শহর মৌলভীবাজারে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন। সকালে 10 কিলোমিটার এবং 21 কিলোমিটার দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয় সেখানে। সকালের শীত এবং কুয়াশা উপেক্ষা করে ম্যারাথনে নেমে পড়েন সবাই। এতে অংশ নেন কয়েকশো প্রতিযোগী। মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজনটি হয়। আর আয়োজকরা জানান, জেলার সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করাই ছিল এই ম্যারাথনের লক্ষ্য। মূলত টার্গেট হচ্ছে আমাদের এই মৌলভীবাজার জেলাটাকে পর্যটন সমৃদ্ধ একটা জেলা। এই জেলাকে সবাই দেখুক, ঘুরুক, চিনুক, জানুক।